পিসিবি প্রধান মহসিন নাকভি নাকে রশি দিয়ে আইসিসি এবং বিসিসিআইকে যে ঘোরাচ্ছে সেটা তিনি আরও একবার প্রমাণ করল। শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপ নিয়ে তাদের যে নাটকীয়তা চলছিল সেটা সমাপ্তি ঘটালো এবং তারা বিশ্বকাপে অংশগ্রহণ নিচ্ছে সেটা ডিক্লারেশন দিয়ে দিল। তবে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও তারা কিন্তু ঠিকই ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা হবে গ্রুপ পর্বে সেই ম্যাচটা বয়কট করলো। ভারতের সাথে গ্রুপ পর্যায়ে তাদের যে ম্যাচটা রয়েছে এই ম্যাচটা বয়কটের মাধ্যমে কিন্তু আইসিসিকে বড় একটা ধাক্কাও দিয়ে দিল মহসিন নাকভি। এখন এই যে গ্রুপ পর্বে যে ম্যাচটা বয়কট করলো এক্ষেত্রে ভারতের উপরে কি প্রভাব পড়বে, আইসিসির উপরে কি প্রভাব পড়বে? ব্যবসায়িক লোকসানের মুখে থাকা ব্রডকাস্টাররা এখন আইসিসি এবং জয়সাইকে কোনোভাবেই কিন্তু ছাড় দিবে না। পাকিস্তান যাতে ভারতের বিপক্ষে খেলে সেজন্য তারা এখন মরিয়া হয়ে পিসিবিকে মানানোর চেষ্টা করবে। মাঠের লড়াইয়ের আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছেন মহসিন নাকভি। পাকিস্তানের এই সাহসী অবস্থান ক্রিকেট বিশ্বের পুরো হিসাব ইতিমধ্যে বদলে দিয়েছে। প্রথম থেকে পাকিস্তান বাংলাদেশের পক্ষে তাদের অবস্থান নিয়েছিল, তবে এই যে নতুন করে যে বিতর্কটা, এই বিশ্বকাপে যে বিতর্কটা শুরু হয়েছিল মূলত ভারতের পক্ষ থেকে বিতর্কটা শুরু করা হয়েছিল। ভারত উগ্রবাদী কিছু হিন্দুত্ববাদী অর্গানাইজেশনের দাবির মুখে যখন বাংলাদেশের সুপারস্টার মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বহিষ্কার করে তারপরেই কিন্তু এই সংকটটা সৃষ্টি হয়েছিল। আর এই সংকটের শেষ পর্যায়ে এসে আমরা দেখছি বিশ্বকাপ হচ্ছে, বিশ্বকাপ হলেও সংকটটা কিন্তু সমাধানে আনতে পারেনি আইসিসি। আর এক্ষেত্রে বড় ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছে আইসিসি প্রধান হিসেবে থাকা ভারতীয় নাগরিক জয় শাহ। জয় শাহ চাইলেই কিন্তু খুব সহজেই এই সংকটের সমাধান করতে পারত, যেটা খোদ ভারতীয়রাই উল্লেখ করেছে। সঞ্জয় মঞ্জরেকার এমনকি অনিল কুম্বলে থেকে শুরু করে এই বিশ্ববিখ্যাত সুপারস্টাররা তারা উল্লেখ করেছিল যে ভারত চাইলেই এই সমাধান এই সংকটের সমাধান তারা করতে পারত, কিন্তু আসলে তারা এই ক্ষেত্রে আগ্রহ দেখায়নি, তারা সংকট আরও উস্কে দিয়েছে। মুস্তাফিজকে আইপিএল থেকে কেন বহিষ্কার করা হয়েছে এটার কারণ এখনও পর্যন্ত খোদ ভারতীয়দের কাছেই কিন্তু এটার কোনো সুস্পষ্ট কারণ তারা দেখছে না। অর্থাৎ মুস্তাফিজকে আইপিএলে তারা খুব ভালোভাবে রাখতে পারত, কিন্তু মুস্তাফিজকে আইপিএল থেকে বহিষ্কার করার অর্থ বাংলাদেশকে অপমান করা। আর সেই বাংলাদেশ কোনোভাবেই ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে যে তাদের গোটা টিমকে পাঠাবে না, এটাও কিন্তু বিসিসিআই এবং আইসিসি তারা পরবর্তীতে বুঝতে পেরেছে। যদিও তারা এমন সময় বুঝেছে যখন আর কিন্তু তাদের আর সময় ছিল না। বাংলাদেশের কাছে, বাংলাদেশের আত্মমর্যাদার কাছে, ডিগনিটির কাছে শেষ পর্যন্ত আইসিসি এবং জয় শাহ তারা কিন্তু পরাজিত হতে বাধ্য হয়েছে। তবুও তারা বাংলাদেশকে ভারতের মাটিতে আনতে পারেনি। এত দূর যে জল গড়াবে এটাও কিন্তু জয় শাহ হয়তো বুঝতে পারেনি। তবে শেষ পর্যন্ত ভারত পরাজিত হয়েছে, ভারতের ইগো পরাজিত হয়েছে, আইসিসির ইগো পরাজিত হয়েছে। তারা বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর যে ব্যবস্থা সেটা করতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। এমনকি আমরা গতকাল দেখেছি অস্ট্রেলিয়ার সুপারস্টার মিশেল মার্শ তিনি উল্লেখ করেছে যে এর আগে হাইব্রিড মডেলে বিশ্বকাপ হয়েছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে, আইসিসির অনেকগুলো ইভেন্ট হয়েছে, এমনকি খোদ এই 2026 সালের এই ইভেন্টটি হচ্ছে হাইব্রিড মডেলে। তাহলে সেখানে বাংলাদেশের অপরাধটা কি? মিশেল মার্শ উল্লেখ করেন যে এই বিশ্বকাপে বাংলাদেশের না থাকা মানে আপনি 20 কোটি মানুষের সমর্থন পেলেন না। অর্থাৎ এই আইসিসি এবং বিসিসিআই বলি আর আমরা ভারতীয় ক্রিকেট বোর্ড বলি, এছাড়া আর আমরা অর্থাৎ এই যে আইসিসি তারা কিন্তু 20 কোটি জনসংখ্যার একটা হিউজ পরিমাণ ক্রিকেট ফ্যান বেস যে দেশে রয়েছে তাদেরকে তারা কিন্তু নেগলেক্ট করলো, তাদেরকে তারা অ্যাভয়েড করলো এবং কৌশলে তাদেরকে এই বিশ্বকাপ থেকে তারা বিমুখ করে দিল। কিন্তু এত বড় ফ্যান বেস যে দেশের, সেই দেশের আপনি কোনোভাবেই ক্রিকেটের ক্ষতি করার জন্য বা বিশ্বকাপের সুযোগ না দিয়ে তাদেরকে আপনি যে অপমানটা করেছেন সেটা না করলেও পারতেন। মিশেল মার্শ সরাসরি কোনো ধরনের রাগঢাক না রেখেই তিনি কথাটা উল্লেখ করেছেন। তবে পাকিস্তান বাংলাদেশের প্রতি সহমর্মিতা জানিয়ে এবার যে সিদ্ধান্তটি নিয়েছে এটাতেও কিন্তু তারা চরমভাবে আইসিসির উপরে একটা চপেটাঘাত করলো। তবে আইসিসি বলতেই তো এখন বিসিসিআই ভারতের ক্রিকেট বোর্ড, ভারতের ক্রিকেট বোর্ডের জন্য এটা চরম একটা ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াবে। যেহেতু ইতোমধ্যে পাকিস্তান ঘোষণা দিয়ে দিয়েছে যে 15ই ফেব্রুয়ারির যে তাদের ভারতের সাথে যে ম্যাচটা, সেই ম্যাচ তারা খেলবে না। আর এটা না হলে কিন্তু ভারত কেন্দ্রিক বা এই ম্যাচ কেন্দ্রিক যে ব্রডকাস্টাররা ছিল তারা এই পর্যন্ত চাপে পড়ে গেল এবং তারা আইসিসিকে, বিসিসিআইকে এক প্রকার অনুরোধ করার মাধ্যমে পাকিস্তানকে এই বিশ্বকাপে অনুষ্ঠিত ভারতের সাথে যে ম্যাচটা 15 তারিখ সেটা যেন তারা খেলে। এক্ষেত্রে আবার তারা নতুন করে কিন্তু লবিং শুরু করবে বা পিসিবি প্রধান মহসিন নাকভির পেছনে ঘুরবে।
তবে মহসিন নাকভির স্টেট কাট কথা যে তারা কোনোভাবে ভারতের সাথে এই ম্যাচ খেলবে না। এখন গ্রুপ পর্যায়ের যে ম্যাচটা, এই গ্রুপ পর্বের এই ম্যাচটা না খেলার আসল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যই হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা আইসিসিকে চরম একটা ধাক্কা উপহার দেওয়া, যে আপনি কোনো একটা দেশের সাথে বা আপনার নিয়মিত যারা পূর্ণ সদস্য দেশ সেই বাংলাদেশের সাথে আপনি যে অন্যায়টা করেছেন, এটার জন্য অবশ্যই আপনাকে এই ধাক্কা খেতে হবে বা আপনার এই আর্থিক ক্ষতিতে পড়তে হবে। এমন একটা নিশ্চয়তার মাধ্যমে বা এমন একটা চরম ধাক্কায় কিন্তু পাকিস্তান দিতে চেয়েছে এবং অবশেষে তারা সফলভাবে আইসিসিকে সেই ধাক্কাটা দিতে পেরেছে। যদিও অনেকেই মনে করছে যে পাকিস্তান তো বাংলাদেশের সাথে সহমর্মিতা জানিয়ে বিশ্বকাপটা বয়কট করতে পারত, কিন্তু কেন তারা বিশ্বকাপ বয়কট না করে তারা বিশ্বকাপে অংশ নিচ্ছে, আবার তারা নতুনভাবে ভারতের সাথে ম্যাচ খেলবে না, এই নাটকীয়তার বা কারণটা কি? আসলে এখানে বড় ধরনের একটা আর্থিক বিষয় কিন্তু এখানে জড়িত আছে। এক ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে 500 কোটিরও বেশি টাকা ক্ষতি হবে আইসিসির। এটা ইতোমধ্যে কিন্তু প্রমাণিত। আমরা যদি বিভিন্ন যে ম্যাচগুলো হয় সেটার যে রেশিওগুলো সেগুলো যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ব্রডকাস্টিং যে রেশিওটা, সেখানে 25 থেকে 30% রেশিও কিন্তু এই ভারত পাকিস্তান ম্যাচের উপরে নির্ভর করে তৈরি হয়। অথচ এই ভারত পাকিস্তান ম্যাচটা যদি না হয় তাহলে এত বড় একটা আর্থিক ক্ষতি আইসিসিকে মেনে নিতে হবে, যেটা আইসিসির জন্য চরম একটা বড় ধাক্কা হিসেবে কিন্তু আসবে। অবশ্য পরবর্তীতে যখন এ ধরনের মেগা কোনো ইভেন্ট হবে, তখন আইসিসি বাধ্য হবে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ন্যায় বিচার এবং নিরপেক্ষতার মাধ্যমে তারা সব সমান ব্যবহার করতে। যদি এবার তারা বাংলাদেশের সাথে যে ব্যবহারটা করেছে, এই ব্যবহারটা যদি পরবর্তীতে আবার তারা অব্যাহত রাখে, তাহলে মনে রাখতে হবে যে এরপরে তাদের আরও বড় ধরনের কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। আইসিসিকে যদি এটা মনে করতে হয় যে তাদের যে ক্রিকেটটা বা আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হিসেবে নিরপেক্ষতা বজায় রাখার মাধ্যমে তারা ওয়ার্ল্ড ওয়াইড খেলাটাকে বিস্তৃত করবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের নিরপেক্ষ হতে হবে, তাদেরকে সমান দৃষ্টিতে সকলের সাথে ব্যবহার করতে হবে বা সমান সুযোগ সুবিধা সকলকে প্রদান করতে হবে। আর এটা করতে না পারলে আইসিসি এবার যে ধাক্কাটা খেলো, এ ধরনের ধাক্কা তাদের একের পর এক খেতে হবে। তাই শেষ পর্যন্ত আমরা এটা বলতে পারি যে পাকিস্তানের ইগোর কাছেই মূলত আইসিসি পরাজিত হলো, বিসিসিআই পরাজিত হলো, জয় শাহ পরাজিত হলো। এবং পাকিস্তান বিশ্বকাপে অংশ নিলেও তারা যে ধাক্কাটা দিল, এই ধাক্কাটা সামাল দেওয়ার মতন ক্ষমতা বা সক্ষমতা আইসিসি এবং বিসিসিআই নেই। তারা মূলত কখনো এটা আশাও করেনি যে পাকিস্তান ভারত ম্যাচ বয়কট করবে। আর এই ভারত ম্যাচ বয়কট করার মানে হচ্ছে ওই দিন আপনার যে টিকিট বিক্রি হতো সেই টিকিট বিক্রি হবে না, ওই দিন আপনার যে ব্রডকাস্টার ছিল তারা ব্রডকাস্টিং করতে পারবে না। এছাড়া বিভিন্ন স্পন্সরশিপ যারা নিয়েছিল পাকিস্তান ভারত ম্যাচকে উদ্দেশ্য করে, তারা কিন্তু সেখান থেকে ফিরে আসবে। তো সব মিলিয়ে একটা জগা খিচুড়ির ভিতরে পড়ে গেল আইসিসি এবং বিসিসিআই। অর্থাৎ চরমভাবে তারা ক্ষতিগ্রস্ত হলো। শুধু তাই নয়, তাদের ইগো পরাজিত হলো এবং তারা এক বাংলাদেশের সাথে খেলতে যেয়ে অবশেষে পাকিস্তান এই খেলায় প্রবেশ করে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে ভারতকে যে ধাক্কাটা দিল, এই ধাক্কা কিন্তু ইতিমধ্যে ব্যাপক ইন্টারন্যাশনালি আলোচনা শুরু করে দিয়েছে এবং যেটার প্রভাব ভারতের ক্রিকেট এমনকি আইসিসির উপরেও পড়ছে।